আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের পাঠ্য বইয়ের ৭০ নাম্বার পেজে যে জাবেদার উদাহরণ ১ নাম্বার দেওয়া রয়েছে, সেই উদাহরণ ১ নাম্বারটির আজকে সমাধান দিব। তো এইখানে আমরা প্রত্যেকটা লেনদেন পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব, কি, কি হিসাব তৈরি হলো, কেন ডেবিট হবে, কেন ক্রেডিট হবে, সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে নিবে। ঠিক আছে? আমার ক্লাসে হয়তো একটু বেশি বিশ্লেষণ করা হবে, একটু লেন্থি টাইম হবে। কিন্তু তোমরা ঘাবড়িয়ে যেও না এবং তোমরা বিরক্ত বোধ করো না। এটি হয়তো তোমাদের জন্য খুব ভালো একটা ক্লাস হতে যাচ্ছে। যার কা যার মাধ্যমে তুমি তোমার জাবেদাতে খুব সহজে বা ভালো অ্যান্সার করতে পারবে। তো ১ নাম্বার উদাহরণে বলা আছে জনাব নীলা আ চৌধুরী নীলা এন্টারপ্রাইজের মালিক। ওকে? নীলা চৌধুরী হলো মালিক আর নীলা এন্টারপ্রাইজ হলো প্রতিষ্ঠান। তাহলে তুমি নিজে নীলা এন্টারপ্রাইজ আর নীলা চৌধুরী আলাদা একজন ব্যক্তি। ঠিক আছে? তুমি কিন্তু নিজেকে মালিক বলতে পারবে না। তুমি নিজে প্রতিষ্ঠান হতে পারবা। ঠিক আছে? তাহলে ২০২৫ সালের মার্চ মাসে তার ব্যবসায়ে কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ। তো কি, কি ছিল? মার্চ মাসের ১ তারিখে ছিল দেখো, পণ্য ক্রয় করা হলো ৳৯,০০০। দেখো, এখানে পণ্য ক্রয় করেছো। কি ক্রয় করেছো? পণ্য ক্রয় করেছো। তাইলে একটা হিসাব পাইলাম ক্রয় হিসাব। ক্রয় হিসাব কখন লিখতে পারি? যখন তার আগে পণ্য লেখা থাকে তখন। তাইলে ক্রয় হিসাব। ক্রয় করলে কি হয়? টাকা চলে যায়। তাইলে টাকা চলে গেলে যে ঘটনা মাধ্যমে যে নিয়মিত ঘটনা মানে যে নিয়মিত ঘটনার মাধ্যমে টাকা চলে যায় সেটি হলো ব্যয়। ঠিক আছে? তাহলে এটা ব্যয়। এটা ব্যয়। ব্যয় বৃদ্ধি পাইছে এখানে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর এখানে কি হয়েছে? নগদ টাকা কমে গেছে। নগদ আমরা জানি সম্পদ। সম্পদ কমলে ক্রেডিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে এখানে নগদ কমে গেছে তাহলে ক্রেডিট। তাহলে নগদান হিসাব আ ক্রেডিট হবে। তাইলে এখানে কি হবে? এটা জাবেদা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে মার্চের ২ তারিখে কি বলা আছে দেখো, আসবাবপত্র ক্রয় করা হলো ৳১২,০০০। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু ক্রয় উল্লেখ আছে। বাট ক্রয়ের আগে পণ্য নাই। এটা কি আছে? এখানে এই ক্রয়টা হলো আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটি সম্পদ। পণ্য ব্যতীত অন্য কোনো কিছু যদি ক্রয় করা হয়, তাহলে সেই হিসাবটাকেই ডেবিট করতে হবে। কি হিসাব? যেটা ক্রয় করবে সেটা। তাহলে এখানে কি ক্রয় করছি? আসবাবপত্র। আসবাবপত্র কি? একটি সম্পদ। এখানে সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর এখানে টাকাটা নগদে চলে গেছে। তাইলে আরেকটি হিসাব কি হবে? নগদান হিসাব। নগদান হিসাব কি? সম্পদ। সম্পদ কি হয়েছে? কমে গেছে। সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাইলে নগদান হিসাব ক্রেডিট। তাইলে এখানে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা যাবে হবে। এরপরে মার্চের ৩ তারিখ আমি কিন্তু এগুলোকে আবার পোস্টিং দেওয়ার সময় আরেকবার রিভিশন করব। আমরা আগে বিশ্লেষণ করি। বাহারের নিকট বিক্রয় করা হলো ৳১৫,০০০। দেখো এখানে বিক্রয় লেখা আছে। এই বিক্রয়ের আগে পণ্য বা আসবাবপত্র বা অফিস সরঞ্জাম কোনো কিছুই উল্লেখ নাই। তাইলে যখন এখানে কোনো কিছুই উল্লেখ নাই মানে পণ্য বিক্রয় করা হয়েছে। ক্রয় বা বিক্রয়ের সময় কোনো কিছু স্পষ্ট করে উল্লেখ নাই। তাহলে ওইটা ক্রয় বিক্রয়ই হবে। হ্যাঁ? আর যদি আসবাবপত্র ক্রয় করে তাহলে আসবাবপত্র লেখা থাকবে, মণিহারি ক্রয় করলে মণিহারি লেখা থাকবে, অফিস সরঞ্জাম ক্রয় করলে অফিস সরঞ্জাম লেখা থাকবে। হ্যাঁ? আর কোনো কিছু লেখা নাই মানে পণ্যই ক্রয় করা হয়েছে। ওকে, বিক্রয় ক্ষেত্রেও তাই। তাহলে আরেকটি জিনিস আবার দেখতে হবে এগুলো আমরা জাবেদা তৈরির বিবেচ্য বিষয় আমরা গত পর্বে আ দিয়েছিলাম যে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং সেখানে আর কোনো কিছুই উল্লেখ নাই তাহলে ওটি বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে। তাইলে এখানে দেখো বাহারের নিকট বিক্রয়। এখানে নগদে না বাকিতেও অন্য কোনো কিছুই উল্লেখ নাই। তাহলে এখানে বাহার যেহেতু একটি ব্যক্তির নাম উল্লেখ আছে তার মানে এটি বাকিতে হয়েছে। তাহলে এখানে বাকিতে হয়েছে। বিক্রয় করলে আয় হয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন ডেবিট হবে কি? ডেবিট হবে যেহেতু বাকিতে বিক্রয় করেছো, তাহলে বাকিতে বিক্রয় করলে কারো কাছ থেকে টাকা পাবো এরকম মনে হয়। কারো কাছ থেকে টাকা পাবো এরকম মনে হলে সেটাকে প্রাপ্য হিসাব বলা হয় বা দেনাদার বলা হয়। তো প্রাপ্য হিসাব বা দেনাদার এটি হলো সম্পদ। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে বাহার লিখবা। ব্র্যাকেটে লিখলে ভালো, না লিখলে না সমস্যা নেই। প্রাপ্য হিসাব দিয়ে দিব। তারপরে প্রাপ্য হিসাব ডেবিট দিব, বিক্রয় হিসাব ক্রেডিট দিব। তাইলে এখানে ২ টা হিসাব পাইলাম। এরপরে মার্চের ৭ তারিখ ব্যাংকে জমা দান ৳৮,০০০। দেখো ব্যাংক এটাও একটা সম্পদ, নগদ এটাও একটা সম্পদ। ব্যাংকে যখন জমা দিলাম ব্যাংকের সম্পদ বাড়লো
এবং নগদ টাকা কমে গেল, তাহলে নগদান সম্পদ কমে গেল, তাহলে একটা সম্পদ বাড়ছে আরেকটি সম্পদ কমছে। বাড়ছে কোন সম্পদ? ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর কমছে কোন সম্পদ? নগদান হিসাব, তাইলে নগদান হিসাব ক্রেডিট। তাইলে এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, এখানে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। ওকে, এরপরে মার্চের 9 তারিখে বলা আছে বাকিতে পণ্য ক্রয়। দেখো বাকিতে পণ্য ক্রয়, এখানে ক্রয়ের আগে পণ্য লেখা আছে, ওকে, বাট এখানে আবার বাকিতে বলে দিয়েছে। তাইলে বাকিতে বললে এখান টাকাটা আমরা এখনো পাই নাই, পাবো, কারো কাছ থেকে টাকা পাবো এরকম মনে হলে, সরি, টাকা দেওয়া হয়নি এখনো, দিব, কাউকে টাকা দিব বা কেউ তোমার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে প্রদেয় হিসাব লিখতে হয় সেটাকে, বা পাওনাদার হিসাব লিখতে হয়। তো পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব একটি দায়, দায় এখানে বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর ক্রয় হলো ব্যয়, ব্যয় হলে কি হয়? ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, এরপরে মার্চের 12 তারিখ দেখো কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। কুরিন সঞ্চিতি কি এই জিনিসটা আগে বোঝো। কুরিন সঞ্চিতি হলো ওই যে আমরা বিক্রয় করার সময় যে একটি দেনাদার তৈরি হয়েছিল না, বাহারের কাছে যে বিক্রয় করলাম আমরা, এই যে এখানে দেখো 3 তারিখে বাহারের কাছে যে বিক্রয় করলাম 15,000 টাকা, এই যে বিক্রয় করার সময় তো তাকে তো বাকিতে বিক্রয় করেছে, তাকে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব লিখেছে। তো এই যে দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যে অংশটুকু আদায়যোগ্য নয় সেটিকে কুরিন বলা হয় বা অনাদায়ী পাওনা বলা হয়। কুরিন বা অনাদায়ী আরেকটি বলা হয়। ঠিক আছে, তো এখানে এই কুরিন বা অনাদায়ী এটি একটু ব্যয়, এটা কি? ব্যয়, এটা একটি ব্যয় বা ক্ষতি। ঠিক আছে, ব্যয় বা ক্ষতি হলে ডেবিট হয় এবং এই টাকাটা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাওয়া যাবে না, প্রাপ্য হিসাবকে কমায় দিতে হবে, অর্থাৎ এটি একটি সম্পদ কমায় দিতে হবে। একদিকে ক্ষতি বৃদ্ধি পাবে, ডেবিট হবে, আরেকদিকে সম্পদ হ্রাস পাবে, ক্রেডিট হবে। ঠিক আছে, তার মানে কুরিন সঞ্চিতি প্রাপ্য হিসাবকে হ্রাস করবে। তাইলে এখানে কুরিন সঞ্চিতি একটা হিসাব হবে, আরেকটি হিসাব হবে প্রাপ্য হিসাব। এরপরে 15 তারিখ বলা আছে কুরিন হিসেবে অবলোপন করা হলো 1,000 টাকা। তাহলে কুরিন হিসেবে অবলোপন করেছো, তার মানে কি কুরিনকে আমরা আর ওই যে দেনাদারের মধ্যে থেকে আরেকটি অংশ কমে যাবে, সেটাও এখানেও ব্যয় হয়ে গেছে, এটিও ওই কুরিন সঞ্চিতির মতোই জার্নাল দিতে হবে। এরপরে 18 তারিখে দেখো মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা। দেখো এখানে কি আছে? ক্রয় আছে, ক্রয়ের আগে মণিহারি আছে। ওই যে আমি বলছি পণ্য ব্যতীত অন্য কোনো কিছু ক্রয় করলে সেই হিসাবে দিতে হয়। তাহলে এখানে মণিহারি ক্রয় করেছো, তাহলে মণিহারি হিসাব দিতে হবে। মণিহারি হিসাব ডেবিট হবে, টাকাটা নগদে চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে কর্মচারীদের বেতন প্রদান করা হলো। বেতন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, টাকাটা এখানে কমে গেছে, তাহলে বেতন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। জাবেদা কি করতে বলছে? এখানে বলছে যে নীলা চৌধুরী এখানে কি তৈরি করতে বলছে সেটা বলে নাই, তাহলে আমরা এখানে জাবেদাই তৈরি করব। যখন নীলা এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা নিচে দেব, এই অংশটুকু সাধারণ জাবেদা নিচে দেব। তো জাবেদার আমরা সব জানি, তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠায় ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এবার আমরা একটু ইয়াগুলো দিয়ে দিই। 1 তারিখে কি বলা ছিল? পণ্য ক্রয় 9,000 টাকা। এটা জাবেদা কি করেছিলাম যেন মনে আছে? যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা লিখে দেব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে পণ্য ক্রয় করা হলো, এটা আমরা ব্যাখ্যা হিসেবে লিখে দেব 9,000 ডেবিটে করে, 9,000 ক্রেডিটে করে। এরপরে 2 তারিখে কি বলা ছিল? দেখো আসবাবপত্র ক্রয় করেছো 12,000 টাকা। ওই যে ক্রয়ের আগে যদি পণ্য ব্যতীত অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে সেটাই হবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে 12,000 টাকা। এখানে আমরা লিখে দেব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা। এখানে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, আমরা ব্যাখ্যাটা লিখে দেব। ঠিক আছে, ব্যাখ্যাগুলো লিখে দিতে হয়। এরপরে 3 তারিখে বলা আছে বাহারের নিকট বিক্রয়। বাহার হলো প্রাপ্য হিসাব বা তার কাছ থেকে টাকা পাওয়া যাবে, যে কারো কাছ থেকে টাকা পাওয়া যাবে সেটি হলো প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখবো প্রাপ্য হিসাব ব্র্যাকেটে বাহার দিব, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। বাহারের নিকট বাকিতে বিক্রয় করা হলো, এটা উল্লেখ করে দেব। হ্যাঁ, আমরা ব্যাখ্যাতে ওকে 15,000 টাকা ডেবিট ক্রেডিট লিখে দিলাম। এরপরে মার্চের 7 তারিখে বলা আছে কি বলা আছে? ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা ব্যাখ্যা লিখে দেব। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো 8,000 টাকা। ঠিক আছে, এরপরে কি আছে? 9 তারিখে বলা আছে বাকিতে পণ্য বিক্রয়, সরি ক্রয়, ক্রয় করলে ডেবিট হয়, ক্রয় হিসাব ডেবিট। আর বাকিতে যেহেতু তৈরি করছো এখানে প্রদেয় হিসাব তৈরি হবে। কেউ তোমার কাছ থেকে টাকা পাবে, কেউ তাকে পাওয়ালে সেটাকে পাওনাদার বা প্রদেয় হিসাব বলা হয়। আর পাওনাদার বা প্রদেয় হিসাব হলো দায়, দায় হলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট লিখতে হবে।
লিখে এখানে টাকা বসাই দেব ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা বসাই দেব। ব্যাখ্যা দেব বাকিতে পণ্য বিক্রয় করা হলো। এখন এরপরে দেখো কি বলা আছে, কুরিন সঞ্চিতি ধরা হয়েছে ১২,০০০ টাকা। তাইলে কুরিন সঞ্চিতি কুরিনের উপর থেকে ধরতে হয়। তাইলে কুরিন সঞ্চিতি ধরার আগে কুরিনকে ডেবিট করতে হবে। আগে কি করতে হবে? কুরিন ডেবিট করতে হবে। অর্থাৎ কোনো একটা কুরিন ধরতে হবে। তাইলে কুরিন হিসাব ডেবিট হবে, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? কুরিন হিসাব ডেবিট হবে, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে। কুরিন বা অনাদায়ী পাওনা হলো, এটি হলো ব্যয় বা ক্ষতি। ঠিক আছে? এই ক্ষতি বা ব্যয় হলে ডেবিট করতে হয়, আর এটার জন্য একটা সঞ্চিতি রাখতে হয়, যেটি তোমার একটি দায়বদ্ধতা রয়েছে। এইজন্য এটাকে ক্রেডিট করতে হবে। ঠিক আছে? তাহলে কুরিন হিসাব ডেবিট হবে, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে ২,০০০ টাকা। তাহলে এটার ব্যাখ্যা দিব এখানে, কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখানে কুরিন সঞ্চিতি ধার্য করা হলো ২,০০০ টাকা, এটা ব্যাখ্যা লিখে দেব। হ্যাঁ? এরপরে আবার কি বলা আছে যে কুরিন হিসাবে অবলোপন করা হলো। তাহলে কুরিন হিসাব যখন অবলোপন করবা মানে কুরিন সঞ্চিতিটাকে কমায় দিতে হবে। ঠিক আছে? তখন কুরিন সঞ্চিতিটাকে কি করতে হবে? কমায় দিতে হবে। তাহলে কুরিন সঞ্চিতি কি হবে? ডেবিট হবে, আর এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। যেহেতু প্রাপ্য হিসাব থেকেও টাকাটা কমে যাবে, এইজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তাহলে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে লিখে দেব। ঠিক আছে? ১,০০০ টাকা কুরিন হিসেবে অবলোপন করা হলো। এরপরে ১৮ তারিখে বলা আছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। ক্রয়ের আগে যদি পণ্য ব্যতীত অন্য কিছু লেখা থাকে তাহলে সেটাই ডেবিট হবে। তাহলে মণিহারি ডেবিট হবে, টাকাটা নগদে চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে লিখবো মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা দিব নগদে মণিহারি দ্রব্যাদি ক্রয় ১,০০০ টাকা, দুই পাশে বসাই দেব। এরপরে মার্চের ৩০ তারিখে কি বলা ছিল? বেতন পরিশোধ করছো ৭,০০০ টাকা। তাইলে বেতন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা কমে গেছে। তাইলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? নগদান হিসাব ক্রেডিট ৭,০০০ টাকা নগদে বেতন প্রদান, এটা লিখে দেব। এখন আমাদের যে কাজ হবে, পোস্টিং দেওয়া শেষ, আমাদের ডেবিট এবং ক্রেডিট দুই পাশ যোগ করে দেব। ডেবিটের টোটাল যোগ করলে ৬০,০০০ টাকা হবে, ক্রেডিটেও যোগ করে দেখো ৬০,০০০ টাকাই হবে। অর্থাৎ জাবেদা শেষ করার পরে ডেবিট এবং ক্রেডিট যোগ করলে দুই পাশের যোগফল সমান হবে। ঠিক আছে? ডেবিট এবং ক্রেডিটের যোগফল সমান হবে। তো এই ছিল ১ নাম্বার উদাহরণে আলোচনার বিষয়। তো এখানে ২ টা জটিল বিষয় ছিল। একটা হলো কুরিন সঞ্চিতি ধার্য, আরেকটি হলো কুরিন হিসাবে অবলোপন। এই ২ টা জাবেদা তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকে শিখে নিতে পারলা। কুরিন সঞ্চিতি ধার্য করলে কুরিন হিসাব ডেবিট করব, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট করব। আর কুরিন অবলোপন করলে কি করব? কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট করব এবং প্রাপ্য হিসাব ক্রেডিট করব। এই ২ টা জিনিস কিন্তু আমরা এখান থেকে নতুন শিখতে পারলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।